আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। ৪৬,০০০ মেট্রিক টন এলপিজি নিয়ে ট্যাঙ্কার নন্দা দেবী গুজরাটের ভাদিনার বন্দরে এসে পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানেই রয়েছে বলেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। কৃষকদের দাবি দেওয়া যথাসময়ে নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করতে এবং স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় প্রয়োজনীয় সংশোধনী এনেছে। প্রতিবেশী দেশগুলির জনগণের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সম্পর্কে ভীতি রয়েছে এমন মন গড়া গুজব ছড়ানোর জন্য ভারত আজ পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকারের পিএম পোষণ শক্তি নির্মাণ প্রকল্প সুস্থ ও শক্তিশালী দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাবুলের একটি হাসপাতালে পাক বিমান হামলায় কমপক্ষে 400 জনের মৃত্যু, আহত আরো 250 জন। বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে কাতার থেকে রান্নার গ্যাস বহনকারী জাহাজ নন্দা দেবী গুজরাটের ভাদিনার বন্দরে আজ সকালে এসে পৌঁছেছে। ৪৬,০০০ মেট্রিক টন গ্যাস সহ এই জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে। এর আগে গতকাল গুজরাটের মুন্দ্রা বন্দরে শিবালিক নামে আরেকটি জাহাজ রান্নার গ্যাস নিয়ে এসে পৌঁছেছে। এর ফলে দেশে গ্যাসের মজুদ যথেষ্ট শক্তিশালী হলো। নতুন দিল্লিতে গতকাল আন্তমন্ত্রক গোষ্ঠীর সাংবাদিক সম্মেলনে বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, ৮১,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে জাগ লড়কি নামে আরেকটি জাহাজ আজ আরো পরে দেশে এসে পৌঁছবে। পশ্চিম এশিয়ার চলতি সংকট সত্ত্বেও ভারতের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানেই রয়েছে বলেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে শ্রী গোয়েল বলেন যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে বিশ্বজুড়ে উৎসাহ ক্রমশ বাড়ছে। তিনি জানান, গত 3 বছরে 38টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা রপ্তানিকারীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করেছে। মন্ত্রী জোর দিয়ে বলেন যে এই সমস্ত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ যখন পুরোপুরি কার্যকর হবে তখন তা ভারতীয় রপ্তানিকারীদের জন্য বিপুল সম্ভাবনা তৈরি করবে। पूरे विश्व में एक प्रकार से भारत के साथ व्यापारिक संबंध बढ़ाने का आज उत्साह है। 3-3.5 वर्षों में हमने 38 विकसित देशों में द्वार खुले हैं अब भारत के निर्यातकों के लिए। भारत के लिए अपार संभावनाएं और भारत के मछुआरों के लिए, भारत के किसानों के लिए, भारत के छोटे सूक्ष्म लघु उद्योग के लिए, नए निर्यातकों के लिए, नए प्रोडक्ट्स और नए सर्विसेज के लिए नई मार्केट्स खुलेंगी बड़े रूप में। अंतर्राष्ट्रीय व्यापार में भारत का शुरू नया अध्याय लिखा जा रहा है। কৃষকদের দাবি দেওয়া যথাসময়ে নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করতে এবং স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় প্রয়োজনীয় সংশোধনী এনেছে। আজ লোকসভায় এক সম্পূরক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান যে আগে কৃষকদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেতে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হতো। তিনি বলেন, বীমা সংস্থাগুলি যদি 21 দিনের মধ্যে কৃষি সংক্রান্ত দাবি নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তবে তাদের 12% হারে সুদ সহ সেই অর্থ পরিশোধ করতে হবে। মন্ত্রী আরো জানান যে রাজ্য সরকারগুলিও যদি দাবি নিষ্পত্তির প্রক্রিয়ায় বিলম্ব করে তবে তাদেরও কৃষকদের 12% হারে সুদ দিতে হবে। শ্রী চৌহান বলেন, দাবি নিষ্পত্তি সংক্রান্ত যে কোনো অভিযোগ বা সমস্যা বিষয়ে কৃষকরা কৃষি রক্ষক পোর্টালে অভিযোগ দায়ের করতে পারবেন। তিনি জানান, এখনো পর্যন্ত ওই পোর্টালে 2,71,000 অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং সরকার বর্তমানে সেই অভিযোগগুলি খতিয়ে দেখছে ও এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। एकीकृत खेती के अनेकों मॉडल पर काम करना शुरू किया है और कई जगह उनका डेमोन्स्ट्रेशन भी कर रहे हैं, क्योंकि छोटा किसान केवल एक फसल न लगाए, वो खाद्यान्न भी, गेहूं चावल भी, सब्जियां भी, फल भी, पशुपालन, मछली पालन, मधुमक्खी पालन, बकरी पालन या कृषि वानिकी अलग अलग कई क्षेत्रों में वो ध्यान दे सकता है। हमने ये प्रयत्न किया कि छोटे किसान की खेती भी लाभ का धंधा कैसे बने। প্রতিবেশী দেশগুলির জনগণের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সম্পর্কে ভীতি রয়েছে এমন মন গড়া গুজব ছড়ানোর জন্য ভারত আজ পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। আহমদিয়া সম্প্রদায়ের ওপর চালানো ইসলামাবাদের নৃশংস দমনপীড়ন কিংবা রমজান মাসে আফগানিস্তানের ওপর পাক বিমান হামলার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছে ভারত। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ইসলাম ভীতি মোকাবিলার আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আবারও বলেছেন, অর্গানাইজেশন অফ
ইসলামিক কোঅপারেশন OIC কে হাতিয়ার করে ভারতের পশ্চিমী প্রতিবেশী দেশটি বারবার ভারতের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছে। তিনি জোর দিয়ে বলেন যে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় উভয় ক্ষেত্রেই ধর্মকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করার যে ক্রমবর্ধমান প্রবণতা ও বিপদ দেখা দিয়েছে, রাষ্ট্রসংঘের সেদিকে দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি। ভারত যে 20 কোটিরও বেশি মুসলিমদের আবাসস্থল, যা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে অন্যতম বৃহত্তম অংশ, একথা উল্লেখ করে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর সহ ভারতের মুসলিমরা তাদের নিজেদের পক্ষে কথা বলার জন্য তাদের নিজস্ব প্রতিনিধিদের নির্বাচন করেন। India's western neighbor is an excellent example of fabricating imaginative tales of Islamophobia in their neighborhood. One wonders what would brutal repression of Ahmadiyyas in this country be termed, or the large-scale refoulement of the helpless Afghans or air bombing campaigns in this holy month of Ramadan. India is home to more than 200 million Muslims, one of the largest Muslim populations in the world. Muslims in India, including those in Jammu and Kashmir, elect their own representatives to speak for them. The only phobia evident here appears to be directed against a multicultural and peaceful coexistence that all communities in India enjoy, including Muslim communities. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, রাশিয়া ও ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। মতবিনিময় হয়েছে ভারত ইউরোপ সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি প্রধান কাজা কাল্লাসের আমন্ত্রণে দুদিনের ব্রাসেলস সফরে ডক্টর জয়শঙ্কর ইউ এর বিদেশ বিষয়ক পরিষদের বৈঠকে অংশ নেন। তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এবং জার্মানি, গ্রিস ও বেলজিয়ামের বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট ভন ডার লেয়েনের সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর বলেন, গত জানুয়ারিতে তার ভারত সফর ভারত ইউ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মোড়। কাজা কাল্লাস জানান, ইউ এর বিদেশ বিষয়ক পরিষদ হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে তাদের নৌ মিশন অ্যাসপিডিস এবং একটি ইউরোপীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা হয়েছে। জার্মান বিদেশমন্ত্রী জোহান ভডেফুলের সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর জানান, তারা পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে পারস্পরিক মতবিনিময় করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পরিচালনা করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফর এবং ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। এই নিয়ে কানাডা প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল রাত 9:30টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ব্যক্তি জীবনে নানা সুযোগ তৈরির এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। শিক্ষাই আমাদের জীবনে সাফল্য নিয়ে আসে। নতুন দিল্লিতে অক্ষয় পাত্র ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদ্যালয় স্তরের শিক্ষা থেকে ক্ষমতায়ন, দক্ষতা বিকাশের সূচনা হয়। অক্ষয়পাত্র ফাউন্ডেশনের বিভিন্ন স্কুলে মিড ডে মিল সরবরাহের উদ্যোগের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, কেন্দ্রীয় সরকার পিএম পোষণ শক্তি নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত করেছে। এটি বিশ্বের বৃহত্তম মিড ডে মিল প্রকল্প, যা একটি সুস্থ ও শক্তিশালী দেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। सरकार द्वारा पीएम पोषण शक्ति निर्माण विश्व का सबसे बड़ा मिड डे मील्स प्रोग्राम चलाया जा रहा है और सशक्त राष्ट्र के निर्माण के दिशा में अत्यंत महत्वपूर्ण कदम है। আফগান রাজধানী কাবুলের একটি হাসপাতালে গতরাতে পাক বিমান হামলায় অন্তত 400 জন প্রাণ হারিয়েছেন, কমপক্ষে 250 জন আহত। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বিমান হামলায় হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আফগানিস্তানের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট হাসপাতালে হামলায় অসামরিক নাগরিকদের প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও এই হামলার নিন্দা করে বলেছে, হাসপাতালের মতো সেবামূলক স্থানে লক্ষ্যবস্তু করা উচিত নয়।